আমার কাছে তুলনামূলকভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে, নানা রকমের প্রশ্নে আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ ইজ বেটার দেন বিএনপি, সেই কারণে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার আগে শেখ হাসিনার জন্মদিন, বঙ্গবন্ধুর মৃত্যুদিন, বঙ্গবন্ধুর জন্মদিন, শেখ হাসিনার প্রতিদিনকার ভাষণ, অন্যান্য মন্ত্রীদের ব্রিফিং, তা যেভাবে কাভার করতো আর বর্তমানে যেভাবে কাভার করে তার মধ্যে আপনি তফাৎ দেখতে পান কিনা? মানে সাংবাদিকতার জায়গায় যারা আওয়ামী পন্থী বা বিএনপি পন্থী তার কথাই আমি আসতেছি না। আর যদি 20 বছর ধরে যারা আগে আওয়ামী পন্থী ছিলেন তারাই এখন শুধুমাত্র সংবাদের নেতৃত্বে থাকেন, তাহলে তো এটা আরো ভয়ঙ্কর ব্যাপার। যে যারা আওয়ামী নেতৃত্বে, আরো ভয়ঙ্কর ব্যাপার। জি জি, আমি একটা উদাহরণ দিই আপনাকে। জি, সম্ভবত 91 সালে আমি তখন সাপ্তাহিক প্রিয় প্রজন্ম একটা পত্রিকায় কাজ করি। তখন মাহমুদুর রহমান মান্না তখন আওয়ামী লীগে যোগ দিলেন। তখন আমাদের একটা ইভেন্ট ছিল, প্রতি সপ্তাহে আমরা একজন রাজনৈতিক নেতাকে আমাদের অফিসে আমন্ত্রণ জানাতাম। আমাদের প্রোগ্রামটা ছিল, নাম ছিল প্রিয় প্রজন্ম পার্লামেন্ট। সেখানে একজন রাজনৈতিক নেতা আসতেন, আমরা সবাই মিলে ওনাকে প্রশ্ন করতাম। তো এক অনুষ্ঠানে অতিথি ছিলেন মাহমুদুর রহমান। তখন উনি সদ্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং আমরা তাকে সাংঘাতিকভাবে সবাই চেপে দিলাম, আপনি সারা জীবন রাজনীতি করেন আওয়ামী লীগের বিরুদ্ধে, জাসদ বাসদ ইত্যাদি, একদম কমপ্লিট আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন এসে আপনি আওয়ামী লীগে যোগ দিলেন কেন? উনি শেষ পর্যন্ত সারেন্ডার করে এই কথা বললেন যে আমার সামনে দুইটা, আমি শুধু রাজনীতিটাই জানি, আমি রাজনীতিটাই করতে চাই, কিন্তু এখন স্বৈরাচারের পতন ঘটেছে, আমি একটা রাজনীতি করতে চাই, আমার সামনে দুইটা অপশন, আমি হয় আওয়ামী লীগে যোগ দিব অথবা বিএনপিতে যোগ দিব। আমার কাছে তুলনামূলকভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে, নানা রকমের প্রশ্নে আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ ইজ বেটার দেন বিএনপি, সেই কারণে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। এখন আপনি যদি মোটা দাগে বাংলাদেশের রাজনীতিকে ভাগ করেন, আমি কিন্তু একদম প্রথম বেসিক বলেছি যে একজন সাংবাদিকের সব ধরনের চোখ কান খোলা থাকবে এবং তাকে সব দলের ভুল শুদ্ধ সবটা ধরতে জানতে হবে। কিন্তু ওই যে মোটা দাগে যদি শেষ পর্যন্ত এসে বলেন যে মানে কোনটা ভালো কোনটা, মাহমুদুর রহমান মান্না কিন্তু এখন শেষ পর্যন্ত আওয়ামী লীগে থাকতে পারেননি, উনি কিন্তু এখন আবার আওয়ামী বিরোধী। কিন্তু শেষ পর্যন্ত যখন ওনার প্রশ্ন বেটার রাজনৈতিক দল বেছে নেওয়ার প্রশ্ন এসেছিল, তখন কিন্তু উনি আওয়ামী লীগকে বেছে নিয়েছেন। আমি বলবো না যে বাংলাদেশে যে সাংবাদিকদেরকে এরকম একটা দল বেছে নিতে হবে, বেছে নেওয়া উচিত। বাংলাদেশে যে দ্বিদলীয় সাংবাদিকদের মধ্যে দ্বিদলীয় রাজনীতির ধারা চলছে, সেটা আমি কোনোভাবেই সমর্থন করি না, কখনোই করি না। কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত বলেন যে মানে এই আওয়ামী লীগ বিএনপির মধ্যে বাঁচতে গেলে মানে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন, চেতনা নিয়ে আবার অনেক প্রশ্ন আসবে, কিন্তু মানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, প্রগতিশীল, উদার, অসাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি প্রশ্নে আওয়ামী লীগ একটু বেটার সাপোর্ট পাবে। কিন্তু আমি কিন্তু মানে অসাম্প্রদায়িক দল সেই বিবেচনায় কিন্তু আওয়ামী লীগকে আমি কখনোই কোনো ছাড় দেব না। আওয়ামী লীগ একটা দুর্নীতি করেছে, একটা ক্রস ফায়ার করেছে, একজনকে গুম করে ফেলেছে, সেটা বলতে আমার একটুও বাধবে না, আমি সেটা বলতে চাচ্ছি। আপনি যেহেতু মান্না ভাইয়ের উদাহরণটা দিলেন, সেহেতু আমি ধরে নিচ্ছি যে মান্না ভাইয়ের কথাটা আপনার পছন্দ হয়েছে, মানে রাজনীতি করতে হলে আওয়ামী লীগ বা বিএনপি করতে হবে। তাহলে কি মান্না ভাই আওয়ামী লীগ? না 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 না, আমি আওয়ামী লীগ বিএনপি করতে হবে সেটা বলি নাই। উনি বলতে চাচ্ছেন যে উনি মানে আরো বড় পরিসরে রাজনীতি করতে চান, সেই মানে মন্ত্রী হতে চান, আওয়ামী লীগ বা মন্ত্রী হতে চান, এমপি হতে চান, সেটা হয়তো বলেনি, হয়তো এমপি হতে চান, মানে এটা তো ব্যাক অফ মাইন্ডে ছিল। কিন্তু উনি আরো বড় পরিসরে রাজনীতিটা করতে চান, সেক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি একটা দল বেছে নেবেন। সেখানে উনি আওয়ামী লীগকে বেছে নিয়েছিলেন তখন, কিন্তু শেষ পর্যন্ত উনি থাকতে পারেন। কিন্তু আমি বলছি যে এটা রাজনীতিবিদের ক্ষেত্রে সত্যি হতে পারে, গোলাম মাওলা রনির ক্ষেত্রে সত্যি হতে পারে, কিন্তু একজন সাংবাদিকের ক্ষেত্রে কখনোই এটা হওয়া উচিত না যে উনি আওয়ামীপন্থী সাংবাদিক, সেই কারণে আওয়ামী লীগের ভুলটা ওনার চোখে পড়বে না, এটা একজন সাংবাদিকের কখনোই হওয়া উচিত না। আপনার কাছে কি মনে হয় না যে এখনকার সাংবাদিকরা নিজেদেরকে গর্বিত ভাবে উপস্থাপন করেন যে তিনি আওয়ামীপন্থী সাংবাদিক? যেমন বিএফএজের যে ভাগটা আওয়ামী লীগের, এখন সংসদে জাতীয় প্রেস ক্লাবে যে নির্বাচন হবে যে আমি আওয়ামীপন্থী বা আমি আওয়ামী লীগের মনোনীত, সেটা বলতে যে তারা গর্ববোধ করতেছেন, সেটার কি হবে? এবং আমরাও যে সেই গর্বের ঢোলে তাল দিচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে কখনো তাল দিই না, আমি এটাকে গ্লানির মনে করি। কেউ যদি এসে আমাকে বলে যে আমি সাংবাদিক, আমাকে ভোট দেন, আমি বিবেচনা করবো। কিন্তু যদি বলে আমি আওয়ামীপন্থী সাংবাদিক সেই কারণে আমাকে ভোট দেন, বা বিএনপি পন্থী সাংবাদিক সেই কারণে ভোট দেন, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে কখনোই বিবেচনা না, এবং আমি চাই যেটা হওয়া উচিত না, আমি সাংবাদিক হিসেবে বিবেচনা করব। কিন্তু এটা চলে বাংলাদেশে। আপনি যেটা কথা বলছেন আমার কাছে সেটা গ্লানির। আমাদের প্রযোজক আমার কানে কানে বলছেন জুবায়ের যে উপকমিটি করা হয়েছিল সাংবাদিকদের এই নির্বাচনের আগে, এবং সেই উপকমিটিতে গর্ব নিয়ে অনেকে বলেছেন যে আমি এই উপকমিটির সদস্য। তো মানে এটা তো এটা একটা সাংঘাতিক লজ্জার ব্যাপার হয়েছে। আমি জানি এটা যে সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে এবং সেখানে কয়েকজন সাংবাদিক স্থান পেয়েছিলেন এবং তারা সেটা নিয়ে গর্ব করেছেন। আমার কাছে এটা খুবই লজ্জার ব্যাপার মনে হয়েছে, এটা খুবই গ্লানির। আপনার একদম ফাইনালি গিয়ে আপনি ভোটের দিন হয়তো আওয়ামী লীগকে ভোট দিতে পারেন,
কিন্তু সারা জীবন আপনি আওয়ামী লীগের একদিন ভোট দিবেন বলে সারা জীবন আওয়ামী লীগের সব দোষ আপনি আড়াল করে রাখবেন, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। অন্তত আপনি যখন পেশাদার সাংবাদিক তখন এটা কোনোভাবে হওয়া উচিত না। জনাব প্রভাস আমিন, আপনি জানেন যে আপনি সম্প্রতি আপনার একটি লেখায় আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আছেন জনাব ওবায়দুল কাদের, তার ভাইয়ের ব্যাপারে আপনি লিখেছেন যে তার ভাই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভাতের অধিকার দিতে পারলেও আসলে ভোটের অধিকার দেওয়া হয় নাই। আপনি সেই কথা শুনতে বলেছেন জনাব ওবায়দুল কাদেরকে। কিন্তু আমাদের প্রশ্ন, আমাদের দর্শকদের প্রশ্ন, আমরা সাংবাদিকেরা বা আপনি, আমি যদি জায়গাটা আরো ছোট করে আনি, আপনিও কি আসলে এই কথা যেভাবে বলা দরকার সেভাবে বলতে পারছেন বা বলেন যে শেখ হাসিনা আসলে ভোটের অধিকার দিতে পারে নাই বাংলাদেশের মানুষকে, এবং দুটি নির্বাচন শেখ হাসিনার আমলে 2014 সালে এবং 2019 সালে হয়েছে, তার একটিও আসলে ঠিক নির্বাচন হয় নাই, সেটিকে আমরা বা সাংবাদিকরা ঠিক মতো বলতে পেরেছে বা আপনি বলতে পেরেছেন? জি খালেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুরুতে একটু গোলাম মাওলা রনিকে একটা ধন্যবাদ দিতে চাই। উনি ওনার যেই ব্যক্তিগত অবস্থানের কথা বলেছেন, যে উনি যেই দলই থাকুন, যেই দলের ভালো মন্দ, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সেটা তুলে ধরার চেষ্টা করবেন। এটা আসলে একজন সাংবাদিকের ভূমিকা হওয়া উচিত। এমন গোলাম মাওলা রনি একসময় সাংবাদিকতা করতেন, সেই কারণে ওনার মধ্যে একটা ইনবিল্ট সাংবাদিকতা রয়ে গেছে। সেই কারণে উনি যেই দলেই থাকুন তখনও সেই দলের ভালোটাও তার চোখে পড়ে, খারাপটাও চোখে পড়ে, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সেটা উনি এখনো ধারণ করছেন। এটা আসলে একজন রাজনীতিবিদের চেয়ে একজন সাংবাদিকের আরো অনেক বেশি হওয়া উচিত। একজন সাংবাদিক অবশ্যই সব রাজনৈতিক দলের বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সব রাজনৈতিক দলের ভালো এবং মন্দ, বাংলাদেশের কোন রাজনৈতিক দল 100% ভালো বা 100% মন্দ হতে পারে না। তার সব দলেরই কিছু না কিছু খারাপ গুণ, ভালো গুণ থাকবে। এখন অন্তত একজন সাংবাদিকের উচিত সব দলেরই ভালো মন্দটা যাচাই করার, তার সেরকম চোখ খোলা থাকা উচিত। আচ্ছা, আপনি নির্বাচনের কথা বলেছেন, আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আপনি বলেছেন যে আমি সবগুলা কথা বলতে পারছি কিনা। আপনি জানেন আমি নিয়মিতই লেখালেখি করি, এবং আমি যদি আপনি আমাকে বলেন যে আপনি যদি আমার অতীতের লেখালেখির ট্র্যাক রেকর্ডের কথা যদি বলি, বাংলাদেশে নির্বাচন ভালো হয় নাই, আমি সেটাকে ভালো বলেছি এমন ঘটনা একটাও ঘটে নাই। আমি 2018 সালের নির্বাচনের কথা বলেন, 2014 সালের নির্বাচনের যতটুকু ত্রুটি বিচ্যুতি আমার চোখে পড়েছে, বা হয়তো আমি নির্বাচনের দিন দেখিনি, কিন্তু পরে আরো অনেক অভিযোগে দেখেছি যে আসলে নির্বাচনটা ভালো হয়নি। যেমন 2018 সালের নির্বাচনের কথা যদি বলি, আমি ব্যক্তিগতভাবে খুব লাইন ধরে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিলাম। দিয়ে আসার পরে আমি তো অফিসে এসে বলছি যে আমি ভোট দিয়ে এসেছি এবং আমি দেখে এসেছি ওখানে লম্বা লাইন। কিন্তু পরে দেখলাম যে আসলে আমি নির্বাচনটা আমার চোখে যতটুকু ভালো দেখেছি, আমি শুধু আমার ভোটটি দিয়েছিলাম একটা কেন্দ্র, সেটা হলো সেন্ট্রাল রোডের আইডিয়ালিস্ট কলেজে আমার কেন্দ্র, একসময় আমার বাসা ছিল ওখানে। তো সেখানে কিন্তু আমি খুব ভালোভাবে ভোট দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। এবং আমার লাইনে ওখানে বাসা ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদার, ওনার মেয়ে ত্রাপা মজুমদার, তাদের হাজবেন্ড সৈয়দ আপন হাসান, তারাও ছিল, তাদের সাথে একসাথে আমরা খুব ভালো। কিন্তু আমি অফিসে এসে যখন দেখলাম যে আসলে আমি আমার চোখে যতটা ভালো দেখেছি, নির্বাচন আসলে ততটা ভালো হয় নাই, এবং আরো পরে জানলাম যে ততটা ভালো না, নির্বাচন আসলে ভালোই হয়নি একদমই। এবং কখনো কখনো যে আগের রাতে ভোট হয়ে যাওয়ার অভিযোগিত নানা অভিযোগ, এবং আমি কিন্তু প্রত্যেকটা অভিযোগ আমি আমার কলমে তুলে ধরেছি। এবং 2014 সালের নির্বাচনও ভালো হয় নাই। স্থানীয় সরকার নির্বাচন শুরুর দিকে ভালো ছিল, একদম আওয়ামী লীগের প্রথম দিকে, মানে এই 12 বছরের আওয়ামী লীগের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচনগুলো ভালো হয়েছে। ইভেন 2014 সালের নির্বাচনের আগে গাজীপুর, খুলনা, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি জিতেছিল, সেগুলা সবগুলো আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি। এখন আপনি বলতে পারেন যে একদম 100% লিখতে পেরেছি কিনা, 100% লিখতে পেরেছি কিনা, আমি আসলে বলতে পারি যে আমার মনে যতটুকু মনে হয়েছে আমি আসলে কোনোটুকুই বাদ দিইনি। আমি কখনো একদিনের জন্য বলিনি 2018 সালের নির্বাচন ভালো হয়েছে। আমি বলেছি যে যেহেতু এই নির্বাচনটি হাইকোর্টে বা কোথাও চ্যালেঞ্জ হয়ে বা নির্বাচন সেখান থেকে, যেমন 2014 সালের নির্বাচনে যে অনেক লোক বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল, সেটার সাংবিধানিকভাবে কোনো বাধা ছিল না, কিন্তু নৈতিকভাবে নির্বাচনটি খুব স্ট্রং ছিল না। 2014 সালেরটাও ছিল না, 2018 সালেরটাও ছিল না, এটা আমি বলেছি, সবসময় বলেছি। তবে আপনি যেটা বলেছেন এটা ঠিক, যে আমরা বাংলাদেশে বসে একদম সব সত্যি কথা সবসময় বলতে পারি কিনা, সেটা নিয়ে আপনি আমাকে নানা রকমের ডাউট করতে পারেন। কিন্তু আমি মনে করি 2014 এবং 2018 নির্বাচন ভালো হয় নাই। আমি ব্যক্তিগত দাবি করতে পারি, আমার কলমে, আমার লেখায়, আমার ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আমার চোখে যেটুকু ত্রুটি ধরা পড়েছে সেটুকু আমি বরাবরই বলেছি। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। জি, আপনি শেষ করেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। 2018 সালের নির্বাচনের পরে আমি আমার লেখায় একটা উদ্ধৃতি দিয়েছিলাম আমাদের আরেকজন সিনিয়র এবং আমাদের খুব প্রিয় সাংবাদিক, আমি জানি যে আপনিও খুব পছন্দ করেন, মোজাম্মেল হোসেন মঞ্জু। উনি তার ফেসবুকে 2 লাইন লিখেছিলেন যে সরকার চেয়েছিল যে এমন একটা নির্বাচন যাতে কোনো রকমে পাশ করা যায়,
কিন্তু রেজাল্টে দেখা গেলো যে গোল্ডেন জিপে পেয়ে গেছে। মানে নির্বাচনটা এমন হয়েছে, মানে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসা। সরকার হয়তো চেয়েছিল যে নির্বাচনটা তারা কারচুপি করে জিতবে, কিন্তু কারচুপির মানে যে এই যে একদম সবকিছু নিয়ে আসবে, সেটা হয়তো সরকার আমি জানি না 2018 সালের নির্বাচনে সরকার হয়তো এমনটা চায় না। ফলে না চাওয়ার কারণে যা হয়েছে সেটা বাংলাদেশের যে প্রশ্নবিদ্ধ নির্বাচনের যে তালিকা 2018 নির্বাচন অবশ্যই থাকবে, উপরের দিকেই থাকবে। হয়তো আপনি তালিকা করলে 15 ফেব্রুয়ারি নির্বাচন সবচেয়ে খারাপ ছিল নাকি হানা ভোট সবচেয়ে খারাপ ছিল সেরকম করতে পারবেন, কিন্তু 2018 সালের নির্বাচনও খারাপ নির্বাচনের তালিকায় উপরের দিকেই থাকবে। আমার একটা প্রশ্ন, যে আপনি 90-এর গণ আন্দোলনের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত। 86-87 সাল থেকে যদি আপনার জার্নালিজম ক্যারিয়ার আমি ধরে নেই, এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় যদি আপনি আন্দোলনের কথা শুনে নিই, স্বৈরাচারী সরকার বলে আপনারা যার বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই হোসেন মোহাম্মদ এরশাদের একটা বড় দোষ ছিল নির্বাচনে কারচুপি এবং নির্বাচনটাকে ঠিকমতো হতে না দেওয়া। সে 86, 88 এবং বাকি সব একই অপরাধ বা একই রকম দোষে শেখ হাসিনা সরকার দুষ্ট হওয়ার পরও এই যে দেশে স্বৈরাচারী সরকার বিরোধী একটা আন্দোলন হচ্ছে না, বা সাংবাদিকরা তার বিরুদ্ধে সেই অর্থে কলম লিখছে না, আপনি বলছেন আপনি লিখছেন কিন্তু তার কোনো ইম্প্যাক্ট নাই, তার কারণ কি বলে মনে করেন? আচ্ছা, আমি কিন্তু শুধু 86-88 কথা বলবো না, আমি আরেকটু পেছনের দিকে যাব। বাংলাদেশে কিন্তু 75-এর পরে যে সামরিক সরকার, আমি যদি একদম ব্যক্তি ধরে বলি, জিয়াউর রহমান এবং এরশাদের আমলের দুইটা পিরিয়ড যদি একসাথে, তাইলে এই দুই আমলে কিন্তু নির্বাচনগুলো অনেক ম্যানিপুলেট করা হয়েছে, কখনো মাস্তানি দিয়ে হয়েছে। জিয়াউর রহমানের সময় 79 সালের নির্বাচন, হানা ভোট, এরশাদের আমলে 86 এবং 88 নির্বাচন, এই সবগুলো নির্বাচনী প্রশ্নবিদ্ধ, এবং আমরা জানতাম তখন যে কি হচ্ছে এবং তার বিরুদ্ধে আন্দোলন। এখন আসলে আপনি যদি বলেন যে আন্দোলন করার, যেমন আমি সর্বশেষ একটা লেখা গত পরশুদিন একটা লেখায় লিখেছি, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণ অভ্যুত্থান ছাড়া এই সরকারকে হটানোর আর কোনো উপায় নেই, মানে হঠাৎ হলে গণ অভ্যুত্থান লাগবে। তার সপ্তাহ আগে মাহমুদুর রহমান মান্না একটি অনুষ্ঠানে বলেছেন যে লাখখানেক লোক ঢাকার রাস্তায় নেমে গেলে সরকারকে ফেলে দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো যে আপনার যে কোনো আন্দোলন করতে হলে আপনার তো গণ অভ্যুত্থান করতে গেলেও জনগণ লাগবে, তারপরে ঢাকার রাস্তায় 1 লাখ লোক নামাইতে হলে আপনার 1 লাখ লোক তো লাগবে। এখন আমরা এরশাদ বিরোধী আন্দোলনের কথা যদি বলেন, এরশাদ বিরোধী আন্দোলন সফল হয়েছিল শেষ পর্যন্ত এই কারণে যে মানে লাখ লোক রাস্তায় নেমেছিল। আমার প্রশ্নটা কিন্তু খুব স্পেসিফিক। হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আপনি যে কারণে লেখালেখি করেছেন, যে কারণে পথের আন্দোলন করেছেন, সেই একই কারণ থাকা সত্ত্বেও শেখ হাসিনার বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন না কেন? আচ্ছা, পার্থক্য দুটো হলো যে মানে স্বৈরাচার এরশাদের সময় আমি ছিলাম একজন ছাত্র এবং আমি তখন রাজনীতি করতাম, আমি অ্যাক্টিভিস্ট ছিলাম, আমি স্বৈরাচারের বিরুদ্ধে তখন আন্দোলন করেছি। এখন কিন্তু আমার পেশাটা পাল্টে গেছে, এখন আমার পেশা হলো সাংবাদিকতা। আমার দায়িত্ব হলো যে আমার কলমে আমি সত্যিটা লিখছি কিনা, আমি চেষ্টা করছি। আপনি যেটা বলছেন আমাকে শুরুতে যে 100 ভাগ লিখতে পারছি কিনা, 100 ভাগ লিখতে পারছি কিনা সেটা নিয়ে আপনার সাথে আমি তর্ক করতে পারি, কিন্তু আমি আমার কলমে আমি বলতে পারি এখন পর্যন্ত বাংলাদেশে একটা অন্যায় হয়েছে, আমি সেই অন্যায়কে সাপোর্ট করেছি, সেই অন্যায় প্রতিবাদ করি নাই, এমন একটি উদাহরণ আমি আপনার মানে কেউ দিতে পারবে না। কিন্তু এখন যদি বলেন যে একজন সাংবাদিক হিসাবে তো আমি মাঠে নেমে আন্দোলন করব না, আমি যখন ছাত্র রাজনীতি করতাম, আমি যদি এখন ছাত্র থাকতাম তাহলে আমি কি করতাম সেটা নিয়ে আমি তখন আপনি আমাকে বলতে পারবেন। কেন তুলনাটা আসছে, সেই সময় কিন্তু বিচিন্তা গ্রুপ বা খবরের কাগজ গ্রুপ বা আজকের কাগজ, ভোরের কাগজ হয়ে কিন্তু একটা আন্দোলনের জায়গা থেকেই সংবাদপত্র পরিচালিত হয়েছে। সেই সময় কিন্তু সম্পাদকেরা সেই আন্দোলনে অংশ নিয়েছেন। আপনি এখন বার্তা প্রধান, আপনি কেন সেই আন্দোলনের মধ্যে নিজেকে অংশ নিচ্ছেন না? সেটি নিশ্চয়ই আমরা যারা সাংবাদিকতা ছাত্র তারা আপনাদের বারবারই এই প্রশ্ন করব বা এই প্রশ্ন অবশ্যই। খালেদা, আমি আপনাকে বলছি যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সাংবাদিকরা মাঠে নেমে অংশ নিয়েছিলেন, কিন্তু ডাক্তার মিলন মারা যাওয়ার পর, মানে 90-এর 27 নভেম্বর ডাক্তার মিলন মারা গেলেন, তারপরে 28 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, এরশাদ পতন পর্যন্ত এই 6-7 দিন কিন্তু পত্রিকা বন্ধ ছিল, মানে একদম সর্বাত্মক আন্দোলন যখন হলো। তার আগে কিন্তু প্রভাস ভাই, আমি আপনার কাছে এটা, যেহেতু আপনি ইতিহাস এবং কালের সাক্ষী, আপনার কাছে আমি একটি প্রশ্ন নিয়ে আসবো, রনি ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। সেই প্রশ্নটি হচ্ছে এরকম, আপনার কাছে কি মনে হয় কোনো কারণে এই যুগের বা এই সময়ের আপনারা যারা সাংবাদিকতার যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আওয়ামী লীগের প্রতি বিশেষ দুর্বল, বা এই দুর্বলতার কারণে আপনারা আপনাদের পেশার প্রতি মানে যেটা মানে যে দায়িত্ব পালন করা দরকার সেটা আপনারা করতে পারছেন কিনা, সেটা আমার প্রশ্ন থাকবে। আমি একটু রনিবের কাছে আসি।